গুলটে মামা কোথায় গেল বলতো? গজাদার আম বাগানেও নেই, নদীর পাড়ের ঠেকেও নেই, গাছতলার ঠেকেও নেই, নরাদার চায়ের দোকানেও নেই, গুলটে মামা কোথায়? এখানেও নেই। গুলটে মামা কোথায় গেল বলতো? এমন তো কখনো আগে হয়নি যে আমাদের ছাড়া গুলটে মামা দূরে কোথাও চলে গেছে। পাচুদা, পাচুদা, কেস গন্ডগোল। কেন রে? পিসিমা একটা হাঁস এনেছিল, গুলটে মামাকে বলেছিল পুকুরে ছেড়ে দিয়ে আসতে। গুলটে মামা হাঁসটাকে ছেড়ে দিয়ে নড়াদার দোকানে চা খেতে গিয়েছিল, ফিরে এসে দেখে হাঁসটা নেই। যা, হাঁসটা পুকুরে নেই? না, তারপর খালি হাতে যখন গুলটে মামা বাড়ি ফিরেছে, পিসিমা গুলটে মামাকে এমন ঝাড় ঝেড়েছে যে গুলটে মামা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? কিন্তু গুলটে মামা গেল কোথায়? সেটাই তো চিন্তা করছে আর কান্নাকাটি করছে। গুলটে মামা নাকি বলে গেছে ওই হাঁস খুঁজে না পেলে আর নাকি বাড়ি মুখো হবে না। ও সব গুলটে মামা তো কতবারই বলেছে, রাতটা হতে দে, দেখবি ঘরের ছেলে টুক করে ঘরে ফিরে গেছে। কিন্তু তা বলে আমরা গুলটে মামাকে খুঁজবো না? গুলটে মামা ছাড়া একদম ভালো লাগছে না। হাঁসের কেস যখন তখন পুকুর পাড়গুলোতেই থাকতে পারে। চল আগে ওই ঢিলাদের বাড়ির পাশের পুকুর ধারটাই যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওই তো গুলটে মামা। ওখানে কি করছে বলতো? এই চল তো দেখি। কি গো গুলটে মামা, তুমি এখানে? এইভাবে শুয়ে কি করছো? হাঁস খুঁজছে। কি? তুমি আকাশের দিকে তাকিয়ে হাঁস খুঁজছো? আরে হ্যাঁ রে, কিন্তু হাঁসটাকে তো শুনলাম তুমি পুকুরে ছেড়েছিলে। হাঁস পুকুরে নেই রে। অনেক খুঁজলুম ভাইটুগণ, এদিক ওদিক সব দিক আমি সার্চিং করেছি, আমার হাঁস নেই রে। তাহলে তুমি আকাশের দিকে তাকিয়েছিলে কেন গুলটে মামা? হাঁসটা মনে হচ্ছে পুকুরে সাঁতার কাটার থেকে উঠতে বেশি ভালোবাসে, বুঝলি? উড়ন্ত হাঁস? না, ভাসন্ত হাঁস। জলে ভাসতে ভাসতে হঠাৎ তার মনে হয়েছে ওই নীল আকাশে হয়তো উড়ে গিয়ে ভেসে বেড়াবে। ব্যাস, হ্যাঁ, ছোটবেলায় পড়িসনি নীল আকাশে ভেসে বেড়ায় সাদা হাঁসের মেলা? ওটা সাদা মেঘের ভেলা হবে গুলটে মামা। যার হাঁস হারিয়ে যায় রে, তার কাছে ভেলা আর মেলা একই রে। তাই আমি ওকে জলে স্থলে না পেয়ে আকাশে খুঁজছি রে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি চলো, পিসিমার উপর আর রাগ করতে হবে না, সন্দেহ নেমে আসছে এদিকে। না, কভি নেই। আমি ওই হাঁস না নিয়ে যেতে পারলে আর ওই বাড়ি মুখ হব না। তোরা চলে যা। আরে এত রাগ করো না, রাতের বেলা এদিকটা থাকা ভালো না। দরকার হলে আবার কাল সকালবেলা হাঁস খুঁজতে বেরিও। বললাম তো, চলে যা তোরা, তোদের লিডারের অর্ডার। ঠিক আছে ঠিক আছে, এই এই চল রে তোলা চল। একটু পরেই গুলটে মামা বাড়িতে ফিরবে, নিশ্চিন্তে থাক। আমিও তো তাই বললাম। ভেবেছিলাম রোজ একটা করে হাঁসের ডিম খাবো, সেটাও বুঝি আর আমার কপালে নেই। গুলটে কি কে কি কেন? ওমা, আপনি কে প্রভু? আমি জলদেবতা, তোর দুঃখের কারণ আমি জানি। আপনি জানেন প্রভু? প্রভু, পিসিমার হাঁসটাকে যেন ঝেড়ে দিয়েছে, এই পুকুরেই ছেড়েছিল। এখন আমি হাঁস কেশ খেয়ে গেছি প্রভু, আপনি দয়া করে কিছু একটা করুন প্রভু। একটি সামান্য হাঁসের প্রতি তোর এত গভীর ভালোবাসায় আমি মুগ্ধ। সঙ্গে স্যার মানে প্রভু, পিসিমার চাপও আছে, তাই বলছিলাম আমাকে বাঁচান প্রভু। ঠিক আছে, দাঁড়া। এই হাঁসটি কি তোর? না প্রভু। ঠিক আছে, এই হাঁসটি কি তোর? এটাও নয় প্রভু, আমারটা সাদা কালো মিক্সিং করা ছিল, সাইজে আর একটু বড় ছিল। তোর সততায় আমি মুগ্ধ গুলটে, অপেক্ষা কর।
হাঁসটা নিশ্চয়ই তোর। হ্যাঁ, ওই তো হ্যাঁ প্রভু, ওটাই আমার। আপনি ছেড়ে দিয়ে মানে নিয়েছিলেন? হাঁসটি সাঁতার কাটতে কাটতে হঠাৎ ডুবে গেছিল, আমি ওকে বাঁচিয়েছি। এই নে তোর হাঁস। তোর এমন সততা সত্যবাদিতার জন্য আমি আশীর্বাদ করিতেছি, তোর ওই হাঁস এখন থেকে সোনার ডিম পাড়িবে। সে কি? হ্যাঁ, সোনার ডিম রোজ একটা করে নাকি যত ইচ্ছে? হ্যাঁ, মানে কটা স্যাংশন করলেন প্রভু? তোর যতগুলো ইচ্ছা ততগুলোই পাবি তুই, তবে বেশি চাপ দিবি না ওকে। আমার ইচ্ছে মতো সোনার ডিম পাবো। উফ, আমি বড় লোক হয়ে গেলাম রে বাঁচু। উল্টে মামা। জয় গলতপুরের দয়ালু জমিদার শ্রীযুক্ত গুলটে চরণ গুহর জয়। জয়। এই নাও। শ্রী মহা জমিদার গুলটে চরণ গুহর জয়। জয়। বাবু, আমায় দুটো ডিম দেন বাবু। ঝোলা, তোকে কতদিন না বলেছি আমাদের জমিদারিতে ভেজাল গুড় বিক্রি করিস না। দিলুম তো ব্যবসা বন্ধ করে। নে, এখন আমার এই ডিমের দয়াতেই বেঁচে থাক। পাঁচু বাবু, ছবিটা তুলুন ভালো করে। হ্যাঁ, তুলছি। সরকার মহোদয়কে ছবিটা পাঠিয়ে দেবেন। দয়া রত্ন উপাধিটা দেখছি এবার আমাকেই নিতে হবে। ভালো লাগে না আর এসব। ভগবান, তুমি কেন আমাকে এত টাকা করি দিলে? আমার যে সব ভালো লাগে না। মানে কথা, ওই ভগবানই যখন আবার সব নিয়ে আমার মতো মানে কথা ফতুর করে দেবে তখন বুঝবে। আমি তো সেদিন বগল বাজিয়ে নাচবো, আমার ব্যবসা বন্ধ করেছিস। চলুন পাঁচু বাবু, ভেন্ডি বাবু, এইসব লোকের কথায় কান দেবেন না। হ্যাঁ, এখন যে আমার নগর দেখবার সময় হয়েছে। প্রজারা কেমন সুখে শান্তিতে আছে তা তো দেখতে হবে নাকি? নটুকে গাড়ি বার করতে বলো। নটু, তুমি স্কুলে হেড সারি ছাড়িয়া আমার গাড়ির চালক হইয়াছ দেখিয়া আমি খুবই গর্বিত। তুমি প্রমাণ করিলে কোনো কাজেই লজ্জা নাই। আমাদের গলতপুরের হাই স্কুলটার কি হবে জমিদার বাবু? হোটেল খুলিলে কেমন হয়? দারুণ। ভাবছি হোটেলের দায়িত্ব নরাকেই দিব। নরার দোকানে চলো তো দেখি একবার নটু বাবু। কি কাণ্ড বলো দিনি, স্বয়ং জমিদার বাবু আমার দোকানে হাজির হয়েছেন। কি চা এখন দেব বলেন দিনি, ভারী বিপদে পড়ে গেলাম। নরা, তোর কাছ থেকে ধারে চা খাইয়া কেউ তোকে বিপদে ফেলিতেছে না তো? এ কি কথা বলেন দিনি, না, সে ধার বাকির লোকজন এখন আর নেই। আপনার জমিদারিতে সবাই ডিম পেয়ে বড় লোক হয়ে গেছে। ঘোতন বাবু, নরাকেও একটি স্বর্ণ ডিম্ব উপহার দাও। এই নাও নরাদা। উল্টে মামা। জয় জমিদার গুলটে চারণের জয়। শোন নরা, আজ থেকে ওই গলতপুর হাই স্কুল আমি তোকেই দিলাম। এই খেয়েছে, আমি তো কখনো ক্লাসেই উঠতে পারিনি জমিদার বাবু। শোন, ওইখানে তুই হোটেল খুলবি। আমার জমিদারিতে একটিও 10-12 স্টার মারা হোটেল থাকিবে না, কভি নাহি। ওইটাই হইবে হোটেল, আর ওই হোটেল চালাবি তুই। জয় গুলটে বাবুর জয় গো, জয়। চলো হে গলতপুরের বলদ সাগরেদগণ, চলো। ওনার ডিমের কি মহিমা গো, হরি বল।
জমিদার বাবু আসছে। কি কাণ্ড! জমিদার বাবুর জয়! যদি কিছু মনে না করেন। পুরনো স্বভাব তো তোমার যায়নি দেখছি, বলো হরি। এই নাও, বেশি লোভ ভালো নয়, দারোগা থেকে হাবিলদার বানিয়েছি। মনে থাকে জানো, এবার কিন্তু কি কাণ্ড! একটাতেই হবে, আর চাই না জমিদার বাবু। এই সরে যাও, জমিদার বাবু যাচ্ছে। পাঁচু বাবু, আপনি আমার দনধানের ছবিগুলো ভালো করে তুলেছেন তো? সরকারের কাছে শীঘ্রই পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ জমিদার বাবু, সব ছবি তুলেছি, কিন্তু অকাতরে এত ডিম বিলানো কি উচিত? দয়ারত্ন উপাধি যে আমাকে পাইতেই হইবে। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কে? আমার জমিদারিতে সর্বনাশ এই হইয়াছে। ওই হাঁসটা ডিম পারছে না, ডিমের সাপ্লাই বন্ধ। কি কহিতেছ? চলো তো দেখি সবাই। ডিম পারো, হাসছো না? ডিম পারো, ও আমার হাসু সোনা, এক পিস ডিম অন্তত পারো। রোজ এই সময় মিনিমাম 114 পিস ডিম পারতো, আজকে একটাও এতক্ষণে পারেনি। কেন রে, কেন পারো না কেন? না হলে যে আমি পথে বসে যাব। লজ্জা লাগে না আমাকে দিয়ে রোজ রোজ জোর করে এতগুলো ডিম পাড়াও? যাও, আমি আর ডিম পারবো না, আমার ডিম শেষ। এই দেখো, দেখো আর ডিম পড়ছে না। এই দেখ না রে, কোনো মতে ডিমের সাপ্লাই বন্ধ হয়ে গেল যে আমি পথে বসে যাব। অন্যের ডিমে ফুটানি মারতে লজ্জা লাগে না? ঘটন, পাঁচু, ভেন্ডে, ছুরিকা মানে ছুরি আন, আমি ওর পেট কেটে ডিম বার করবো। তাই বুঝি? আমি ডিম পারি বলে আমাকে ভীতু ভেবেছিস? তবে এই দেখ কেমন লাগে। ও গুলটে মামা, ওঠো। কি হয়েছে? বাড়ি চলো গুলটে মামা। সকাল হয়ে গেছে। সে কি? আমি কোথায়? কাল রাত করে বাড়ি ফেরোনি, এই মাঠেই ঘুমিয়ে পড়েছিলে। আমার হাঁস, পিসিমার হাঁস বাড়ি ফিরে এসেছে। ওই হাঁসটা না সোনার ডিম পাচ্ছিল। হ্যাঁ রে, উফ, বড়লোক হওয়ার মজাই আলাদা। ইস, আমরা যদি সত্যি সত্যি বড় কোন হোটেলে খেতে পারতাম। ওইসব হোটেলে খাবার খরচ জানিস? ঝোলা গোবিন্দও পারবে না। ওসব বড় লোকদের ব্যাপার, তাই না গুলটে মামা? কভি নাহি। মানে বুদ্ধি থাকলে উপায় হয় রে। সে না হয় উপায় হয়, কিন্তু বুদ্ধি থাকলে তো বড় লোক হওয়া যায় না। আলবাত যায়, বুদ্ধি থাকলে বড় লোকও হওয়া যায়, বড় স্টার হোটেলে খাওয়াও যায়। কিভাবে? শোন, আমার ভেরি ইন্টারেস্টিং ফুলি একটা প্ল্যানিং তোদের আমি বলি। বলো। ধরা পড়লে একটা মারও নিচে পড়বে না কিন্তু গুলটে মামা। ওরে গলদপুরের ক্যালটাবুলাস টাইপের ভীতু বলদ ভেন্ডি, বড় লোকেরা অত সহজে ধরা পড়ে না রে। কি দরকার এত রিস্কিং নিয়ে হোটেলে খেতে যাবার? পাঁচুরে, স্বপ্নে বড়লোক হয়ে যাও আরাম পেয়েছি না রে, একবার সেটা টেস্টিং তো করতেই হবে। আর তাছাড়া একদিনেরই তো ব্যাপার। একদিনের বড় লোক। তাহলে আমরা কোন হোটেলে যাবো গুলটে মামা? শুনেছি এখান থেকে এক স্টেশন পরে গড়চন্দনপুরে একটা ভালো বড়সড় হোটেল হয়েছে। হ্যাঁ গুলটে মামা, নদীর পাড়ে হোটেলটা, শহর থেকে সবাই বেড়াতে আসে। ওই হোটেলটাতেই আমরা যাব। অনেক খরচ। জি না, মানে বুঝেছি। তাহলে কবে যাচ্ছি আমরা গুলটে মামা? আগামী কালই যাচ্ছি, বুঝেছিস? আচ্ছা ভাই, এখানে নদীর পাড়ে ওই যে একটা বড় হোটেল হ্যাঁ না, ওটা কত দূর হ্যাঁ? হোটেল ঝিকিমিকি? ওই হোটেলে আপনারা উঠতে পারবেন বলে মনে হচ্ছে না, হেভি দামি হোটেল। কি এই না, আমরা ওই ঝিকিমিকি হোটেলেই উঠবো। শুধু হোটেলের একটু আগে কোনো ঝোপ দেখে আমাদের একটু নামিয়ে দিও ভাই। ঠিকই ধরেছি, আপনাদের দেখে ঝোপ বুঝে কোপ মারা পাবলিকই মনে হচ্ছে।
লোকজন এই গড়চন্দনপুরের নদীর হাওয়া খেতে আসে, ওনারা এসেছেন ঝোপের হাওয়া খেতে। পাঁচু, ওকে রিক্সা থামাতে বল। এমন ক্যালটাবুলাস কথা আমি আর কিছুতেই সহ্য করব না। আমি কিন্তু নেমে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হেই চলো 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 চলো। উল্টে মামা। আই গিলা আই গিলা আই গিলা। হোটেল গিলা, হোটেল গিলা। উনি কে? হুহা হুহা, গিলে 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 গিলা গিলা, হি হি হুহা, পাঁচু গিলা, ভেন্ডি গিলা। ইয়ে মানে স্যার, উনি বিশাল বিশাল ধনী এক আরবি শেখ। ইস্টাবলিশ গিলগিট্টা গিরমিশা। গিলগিট্টা। বিশাল বড় নাম, অনেক বলে কয়ে আমরা আপনাদের এই ঝিকিমিকি হোটেলে নিয়ে এসেছি স্যার। কি সৌভাগ্য! তা তোমাদের উনি চিনলেন কি করে, ছেলে পেলের দল? আমার কাকু আরবে থাকেন, ওনার বন্ধু কাকুর সাথেই এসেছেন। ওনার 10টা জাহাজ আছে, 15টা তেলের কুয়ো। হ্যাঁ 117টা অট্টালিকা। হ্যাঁ, গিলগিলা খামোশ খামোশ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলছেন। আসলে উনি লজ্জা পেয়েছেন স্যার, খুব লাজুক শেখ তো। খুব ভালো খুব ভালো। তো এখানে বুঝি নদীর পাড়ে বেড়াতে এসেছেন? না না, প্রথমে তো ভেবেছিল এই ঝিকিমিকি হোটেলটা কিনেই নেবে। এ কি, এ কেন? না, না না, আমরাই ওকে বোঝালাম যে আপনার তো 5টা বড় বড় ঘর পেলেই হবে। আছে 5টা বড় ঘর আছে, কিন্তু এতগুলো ঘর কেন? এই মানে কাউকে বলবেন না, উনি এই 5টা ঘরে ভর্তি করে টাকা পয়সা সোনা দানা সব রেখে দিতে চান। মার আসলে এত হয়ে গেছে তো উনি আর ওনার বাড়িতে রাখতে পারছে না, জায়গা নেই। এই গড়চন্দনপুর জায়গাটাও বেশ নির্জন, ওনার খুব পছন্দ হয়েছে, তাই যদি একটু ব্যবস্থা করা যায়। উড়ি গিলা 10 বস্তা বুশ, খুশ খুশ খুশ। হ্যাঁ, বলছি। আর এই 5টা ঘরের ভাড়া বাবদ উনি 10 বস্তা সোনা দেবেন বলেছেন। শুকু গিলা। আপনার এতে চলবে তো? উনি খুব চিন্তায় পড়েছেন, নাকি আরো বাড়িয়ে দেবেন? ইয়ে চলবে। ওরে বাবা, ইনি বিনি চাবা চিনি ডানা টুনি টাসা। হ্যাঁ, বলছি। ইয়ে মানে ওনার না খিদে পেয়েছে আর খুব গরম লাগছে। নিশ্চয়। এই কে আছিস? ওনাদের এসি রেস্টুরেন্টে নিয়ে যা, সবকটা এসি চালিয়ে দে। কি খাতির! এসি গিলা। ইরি বুসাকা চিকেন গিলা, খুশ খুশ। ঠিক আছে। এই উনি তোমার মুরগি খেয়ে খুব খুশি হয়ে 2 ব্যাগ সোনা দেবেন বলছেন। তাই আমি আরো মুরগি আনছি। কিরে, কেমন লাগছে একদিনের বড় লোক হয়ে? ভালো লাগছে, আবার ভয়ও করছে। তাড়াতাড়ি খেয়ে চলো। ভাবছি রাতটাও মেরে যাব। চিকেন তন্দুরি এনেছি স্যার। তন্দুরি গিলা, খুশ খুশ, চিলি চিলা। চিলি চিকেন। চিলি চিকেনও আনতে বলছেন। জো হুজুর। স্যার, কিচেনের সব খাবার শেষ। শেখ বাবু এখন আবার চিলি চিকেন চাইছেন, কি করব স্যার? কি বিপদ! শেখকে খুশি না করলে তো মুশকিল, আবার রান্না চাপাও। স্যার, একটু আগে আপনার হোটেলে কেউ ঢুকেছে, একটা ধারী লোক, সঙ্গে 3টে বাচ্চা ছেলে, হতচ্ছাড়া পেছনের রিক্সাটার ভাড়া না দিয়েই পালিয়েছে। ইয়ে মানে ঢুকেছে, কিন্তু সে তো এক আরবি শেখ আর তার সাগরেদরা। এ কি বলছেন? আরব থেকে গড়চন্দনপুরে আরবি শেখ? এ তো আজব ব্যাপার, আমাকে একবার দেখান দেখি। ঠিক আছে, চলুন দেখি। শেখকে আমার খুব চেনা লাগছে, কিন্তু এসব কি বলছেন? আমার রিক্সাতেই মনে হয় আসলো একটু আগে। এ কি, শেখ রিক্সা চড়বে কেন? আমার অর্ডারটা দেখছি আপনি খাবেন। না, চলে যান। স্যার, আমার একটা বুদ্ধি শুনুন, আপনারও পরীক্ষা হয়ে যাবে, আমারও। কি বুদ্ধি? আপনি রান্নার লোককে বলুন, চিলি গিলা। গিলা
ঝালগিলা 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 জল 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 জলগিলা বলো জলগিলা। কি যা 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 ওরে বাবারে জল রে ভাই জল দে জল দে। এই নাও। তোমার দাড়ি দাড়ি গিলা দাড়ি গিলা দাড়ি গিলা। ওই দেখুন স্যার, আপনার সেকেন্ড দাড়ি খুলে গেছে। বলেছিলাম না বেশি করে ঝাল দিন, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হবে। হত ছাড়া আমাকে বোকা বানানো। এই কে কোথায় আছিস সব কটাকে বন্দি কর। মাথা গিলা আমাকে ছেড়ে দে গিলা। ওরে বাবারে পালা রে। ওই গতনটার জন্যই এমন হলো। রিক্সায় ভাড়া না দিয়ে হতো ছাড়া চলে এসেছিল, সেটা আমি জানবো কি করে? ওরে বাবা ও মাগো। তুমি আর পাঁচুদা প্রথম রিক্সাটাই ছিলে, তাই ভেবেছিলাম তোমরাই দুটো রিক্সার ভাড়া দেবে। আর তাই আমরাও দিইনি। এদিকে গুলটি মামাও তো আমাদের রিক্সাওয়ালাটাকে বললো পেছনের রিক্সায় যারা আছে তারাই দুটো রিক্সার ভাড়া দেবে। তোরা তো জানিস আমার ভাড়া মেটানোর অভ্যেস নেই। এবার ঠেলা সামলাও। ওই হোটেল মালিক 10,000 টাকার বিল পাঠিয়েছে, শোধ দিতে না পারলে থানায় রিপোর্ট করবে। আমি মরে যাবো আমি আর বড়লোক হতে চাই না, আমি আর বড়লোক হতে চাই না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বড় নয় ছোটও নয়, মাঝামাঝি ওই ফোকটে খাওয়া গুলটে হতে চাই রে। জয় গুলটে মামা কি ওরে বাবা রে ও উল্টে মামা। উফ, কি গরম পড়েছে। এভাবে শান্তি মতো আড্ডাও মারা যায় না। ঠিকই। ইস, আমাদের যদি আড্ডা মারার কোনো ঘর থাকতো তাহলে বর্ষাকালেও কোনো অসুবিধে হতো না, তাই না গুলটে মামা? একটা বড় ক্লাব ঘর তৈরি করতে হবে আমাদের, বুঝলি? এভাবে পথে ঘাটে আড্ডা মারা আমারও আর পোষাচ্ছে না। যতই হোক এত সিনিয়র একজন আড্ডাবিদ এতদিন ধরে এভাবে রাস্তাঘাটে আড্ডা মারছে, এটা যে আমাদের জাতীয় লজ্জা। তুমি আড্ডাবিদ? কেন, গলদপুরের কেলটাবুলার সন্দেহবাতিক বলদ পাঁচু, যে মানুষটি তার সারাটি জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলেন, উনি কি বীর নন? জয় আড্ডাবীর গুলটে মামার জয়। রে তোরা সকলে জয় বল, চুপ মেরে গেলি কেন? মানে বলছি জয়। ইয়ে মানে এত তাড়াতাড়ি না ব্যাপারটা হজম হয়নি। বলছি আড্ডাবিদ গুলটে মামার জয়। জয়। জয়ধ্বনি দিবি নাকি কাজের কথাও বলবি? কাজের কথা? আমরা আবার কাজের কথা কখন বলি? ভেন্ডি ইডিয়স্টিকের মতন কথা বলবি না বলে দিলুম। আমরা এতক্ষণ ধরে কি তাহলে গুলগাপ্পা মারি? মানে ওই সব মিলিয়ে আর কি। কাজ খুব কঠিন টাইপের আকাজ। ঠিক, আমরা কঠিন টাইপের আকাজীয় আলোচনাও অনেক গুরুত্ব সহকারে করিয়া থাকি, এটা ভুলে যাস না ভেন্ডে। এখন তাহলে কি নিয়ে আলোচনা করব গুলটে মামা? ওই যে বললাম ক্লাব, আমাদের একটু শক্তপোক্ত 2 তলা ক্লাব ঘর কি করে করা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। খুব ডিপলি ভাবনা, বুঝলি? বাবা, একেবারে 2 তলা ক্লাব ঘর? ইয়েস, 1 টাইমেই 2 তলা ক্লাব ঘর। 2 তলার ইংরেজি কি তাহলে 2 তলা হবে গুলটে মামা? ঘটন, মেইন পয়েন্টিং থেকে কথা ঘুরাবি না বলে দিলাম। কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার গুলটে মামা। ওটাই তো আমাদের নেই। শোন, গলদপুরের হতাশ টাইপের বলদগণ কোনো কিছুতেই হাল কখনো ছাড়বি না। কখন যে কোথা থেকে টাকা এসে পড়বে সেটা আইও জানি না, ইউও জানিস না। আন্ডারস্ট্যান্ডিং ছিস? মানে হ্যাঁ, বুঝেছি। ঠিক বলেছো গুলটে মামা। এই তো সেদিন বাবা বলছিল, বাবার বন্ধু আছে না দত্ত কাকু, উনি ওনার দাদুর একটা নিপ ভাঙা পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। কি? হ্যাঁ, 1 পিস পুরনো পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা, তাও পেনটার নিপ ভাঙা। তার মানে লেখা পড়ে না? হ্যাঁ, বাবা বলল পুরনো জিনিসের অনেক দাম হয়।
এই ঘটনাটা এসব কি বলছে রে পাঁচু? ওল্ড জিনিসের বিগ দাম এটা তো জানতাম না। ঘটন ঠিকই বলেছে গুলটে মামা। বাবার এক যজমান জমিদার ছিল এক সময়ে, তাদের বংশের একটা পুরনো পিকদানি মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000 টাকা পেয়েছিল। এসব কি বলছিস পাঁচু? আগে বলিসনি কেন তুই? পিক মানে পিকদানি মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000। ওরে বাবা, আমি যে আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। জানিস সেদিন আমার ওই পিসেমশাইয়ের ছেঁড়া কম্বলটা আমি ফেলে দিলাম। মানে গুলটে মামা বলছিলাম কি, তোমার পিসে মশাইয়ের ছেঁড়া কম্বল কি বিক্রি হতো? হোয়াট? ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিলাম। কম্বলটা ভেরি ওল্ড ছিল জানিস, তার উপরে ভেরি ব্যাড কন্ডিশনে। পিকদানি বিক্রি হতে পারে, কম্বল বিক্রি হবে না? আর কোনো কথা শুনতে চাই না। ক্লাব ঘর যদি বানাতে চাস তবে বাড়িতে তোদের যত পুরনো জিনিস আছে সব নিয়ে আয়। ঘটনা, তুই ঢিলার বাবার ঠেলাটা জোগাড় কর দিকে। হ্যাঁ রে, আজ বিকেল থেকেই আমরা পুরনো জিনিসের ব্যবসা শুরু করে দেব। মানে বলছিলাম কি গুলটে মামা, ব্যাপারটা কিন্তু এমন। কাজ স্টার্টিং কর। লিডার শটাস। এই ভালো ছেঁড়া জামা আছে, ঘটনার ফাটা প্যান্ট আছে, আমার বাবার ছেঁড়া তাপ্পি মারা পাঞ্জাবি আছে, পায়খানার মগ, ফুটো বালতি চাই, আমার দাদুর বালিশ চাই। আরো জোরে চাচা। এই পুরোনো ভালো ভালো ভাঙা চোরা চেরা বাটার জিনিস আছে। এই যে এই প্লাস্টিকের ভাঙা মগখানের দাম কত রে? আপনার পছন্দ আছে বলতে হবে দাদু, একেবারে ঠিক জিনিসটি তুলেছেন। এক সময় এই মগটি লইয়া এই ঘটনের দাদু রোজ দিনে 10-12 বার ওই দিকে মানে ওইখানে যেতেন। ভারী সুন্দর, খুব টেকসই, মানে মাত্র 5,000 টাকা দাদু। কি কস? এই ভাঙা মগখানের দাম 5,000 টাকা? ওই তোরা কি সুস্থ আসোস না মস্করা করোস আমার লগে? দাদু, মগটার গন্ধটা একবার শুঁকে দেখুন, তারপর দরদাম করবেন। ঠিক আছে, 15 টাকা না হয় কমই দেবেন। বেআই কাইলা, তুই গন্ধ শোক। ব্যবসা ভাগ্যটা দেখছি আমার ভেরি ব্যাডলি খারাপ। ওই দাদুর ভাঙা কলম 1.5 লক্ষই বিক্রি হয়ে গেল, আর আমার এখানে তার থেকেও ভাঙা জিনিস আছে, অথচ বিক্রি হচ্ছে না। দামটা একটু কমাতে হবে বলে মনে হচ্ছে গুলটে মামা। কাভি নেই। ভালো করে হাঁক পারতো দেখি ঘটন। পুরনো ফাটা বালিশ চাই, পুরনো হাফ প্যান্ট আছে, ছোটা তাপ্পি মারা, পুরনো ছেঁড়া গামছা লাগবে, পুরনো হাফ প্যান্ট, পুরনো ছেঁড়া বালিশ। ওরে বাপ রে বাপ, এ আবার কেমন বিজনেস শুরু করলে গো নন্দ ভন্ড গুলটে বাবু? নড়া, তোর কাছে যদি কোনো পুরনো কাপ প্লেট থাকে তাহলে দিয়ে দে, 1,500 টাকায় বেচে দেবো। এ কি বলতেছ গো? পুরনো জিনিসের এত দাম হয় বুঝি? তাহলে তো ভাবতেছি আমি আমার এই পাজামাটা আগে খুলে দিয়ে দেব। এটা আমার ঠাউরদার পাজামা ছিল গো, অনেক দিন পরে ফেলেছি। এই থাক দাদা, ওটা পরে দিও। আমরা আগে কিছু জিনিস বিক্রি করে নি, তারপরে নতুন মাল তুলবো। ও, এখনো কিছু বউনি করতে পারোনি বুঝি? সবাই কি আর আমার মতো পাকা বিজনেসম্যান হয়? তারপর নন্দ ভন্ড গুলটে বাবুরে দেখে লোকজন তো আগেই তুরিক্কি খেপে যাবে। নড়া, তুই কিছু কিনতে হলে কেন, নয়তো আমাদের ছাড়। তোমারই আমি ধরিছি কোথায় যে ছাড়বো? ধারে যদি দিতে পারো তবে এই পাঞ্জাবিটা দিয়ে যাও, এই পাজামাটার সঙ্গে বেশ মানাবে। ওটা পাঁচুর বাবার ষষ্ঠী পুরোহিতের বিখ্যাত পাঞ্জাবি। ওই পাঞ্জাবি পরিয়াই উনি গলতপুরের প্রাচীন নবাব ঢাকেশ্বর খাঁড়ার বিয়ে দিয়েছিলেন, তাই এই পাঞ্জাবি ধারে দেওয়া মোটেই যাবে না। যাবে নে, তালি পরে আমিও তোমার আর ধারে চা দেবো নে। ব্যাস পাঁচু, চল তো এখান থেকে। এসব ক্যালটাবুলাস জায়গায় থাকলে আমার ব্যবসা হবে না।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। পুরনো ভালো ভালো ছেঁড়া পাজামা আছে, পুরনো রেডিও আছে, জীবনেও চলবে না, আরো অনেক পুরনো পুরনো জিনিস আছে। যত সব নন্ড ভণ্ড লোকের নন্ড ভণ্ড ব্যবসা, হরি বল। ফুটো ছাতা কিনবেন, ভাঙা ঝাঁটা আছে। আরো জোরে বল। এই পাঁচু, তুই চুপ কেন রে? মানে ঘটনার মায়ের পুরনো ভালো একটা জং ধরা বটি আছে। আরে আসুন আসুন, সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। পুরনো পাজামা, পুরনো রেডিও, যা জীবনেও চলবে না। আসুন আসুন, সেল। আরে হত ছাড়া ভেন্ডিটা দলবল দিয়ে সব কি বিক্রি করছে? ভেন্ডির বাবার পুরনো দিনের কোট আছে, ঐতিহাসিক কোট। এই কোট পরে টানা 171 টাকা সেরেছিল চন্ডী কাকু। ওই ওই ওই, এইসব কি বলছিস তোরা? কেস গন্ডগোল। মেসমশাই, দেখুন আপনার ওই ফাটা কোট এখন নগদ 5,000 টাকায় বেচবো আমরা, বুঝেছেন? এক কোটে 171 টাকায় সেরেছেন, দাম তো উঠবে। হত ছাড়া চিৎকার করে সারা পাড়ায় এসব কি বলে বেড়াচ্ছে? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। উড়ি বাবা গো, এই আমি না, আমি না, সব গুলটে মামা। উড়িয়া বাবা গে, উড়িয়া বাবা। মানে মেসমশাই, পাঁচুদের ঝাঁটা ওটা মাত্র 350, ডিসকাউন্টিং দামে দিয়ে দিচ্ছে। এই ছেঁটা আমি তোদের পিঠে ভাঙবো। পাও গুলটে মামা। উড়ি বাবা গো। ওই দেখো, আমায় রেখে সবাই চলে গেল। মেসমশাই এখন দোকান বন্ধ, আমিও যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই জমিদার বাবুর পেকদানি 70,000 টাকায় বিক্রি হলে ঘোতনের দাদুর ওই পটিখানার মগটা মাত্র 3,500-এ বিক্রি হলো না কেন? গুলটে মামা, ওই কলম পিকদানি এগুলো বেশি দামে বিক্রি হওয়ার না অন্য কারণ আছে। হোয়াট কারণ? ওই দত্ত কাকুর দাদু, যার কলম, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওই কলম দিয়ে উনি নাকি ওই সময়ের বড় বড় স্বাধীনতা সংগ্রামের নেতাদের জেল থেকে চিঠি লিখতেন। ভেরি ইতিহাসিক। ইয়েস। আর ওই জমিদারের পিকদানিরও তেমনই কেস গুলটে মামা। আর তুমি সেখানে বিক্রি করছে ঘত্তা তাপ্পি মারা ছেঁড়া প্যান্ট আর ভেন্ডির বাবার কোট। বুঝেছি, জিনিসপত্রগুলো একটু ইতিহাসিক জিনিস হতে হবে। ইয়েস। তাহলে আমাদেরও ওই রকম ইতিহাসিক জিনিসই বেচতে হবে। আমাদের এই গলতপুরে এমন ঐতিহাসিক জিনিস কোথায় আর আছে? সত্যিই তাই। আলবাত আছে, চলে আয় তোরা, ফলো মি। আইতে পারি? মানে আই কাম স্যার। কে? ও, উজবুকের দল। তা কি মনে করে? আগে স্যার, আপনার ওই চেয়ারটা দিয়ে দিন স্যার, বেচবো। কি? হ্যাঁ স্যার, আপনার চেয়ারটা বেচে দেবো স্যার, ভালো দাম পাবেন। কত পুরনো চেয়ার স্যার, আপনার আগে কত হেড স্যার ওই চেয়ারে বসেছে বলুন তো? আচ্ছা, আপনি কত নম্বর হেড স্যার ছিলেন স্যার? কাঁপছেন কেন স্যার, কাঁপছেন কেন? এই দেখো পাঁচু, এখনো দাম বলিনি, তার আগেই হেড স্যারের কাঁপুনি হচ্ছে। দাম শুনে তো পড়ে যাবে, এই তোরা কিন্তু ধরিস। তবে রে, এই চেয়ার তোর মাথায় ভাঙবো আমি। এই তো স্যার ঠিক ধরেছেন, ভাঙা চেয়ারের দাম বেশি। দেখ তবে। দারোয়ান, এই দারোয়ান। বিজনেস তোমার কপালে নেই গুলটে মামা।
তাও এমন ক্যালটাবুলাস ব্যবসা। পাঁচু, আমার ডায়লগ আমাকেই ঝাড়বি না বলে দিলাম। হ্যাঁ, অন্য ডায়লগ ঝাড়ো পাচুদা। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। শোন, গলদপুরের অস্থির বলদের দল, বড় বড় কাজে এমন অনেক ছোট ছোট বাধা আসে রে। তা বলে আমাদের থেমে থাকলে তো চলবে না। থামবো না তো চলবো কি করে সেটা তো বলো। আমি একটা জব্বর ইতিহাসিক
ঝন্টু কুমারের সুপারহিট বই ফুলুরি বানা ফুলটুসি টিভিতে দিয়েছে। শনিবার রাত 8টায় এই তো দিয়েছে, পড়তে পারুন না নাকি? ঘটন মুখ শান্তিং কর বলে দিলাম। আমি পড়তে পারি না? আমার পড়াশুনোর উপর তুই সন্দেহ করছিস? মানে না না গুলটে মামা, ঘটন এমনি উত্তেজিত হয়ে বলে দিয়েছে। বুঝতেই পারছো, ঝন্টু কুমারের বই টিভিতে দিয়েছে, তাও সুপার ডুপার হিট বইটা ফুলুরি বানা ফুলটেসি। দূর, উত্তেজিত হয়ে হবে কি? আমরা তো আর দেখতে পাবো না। কেন, টিভি দেখতে কি পয়সা লাগে নাকি? কিন্তু টিভিটা দেখবে কোথায়? এই গলতপুরে টিভি যে 3 জনের বাড়িতেই আছে, সেখানে গিয়ে ফুলুরি বানা ফুলটেসি দেখা অসম্ভব। হ্যাঁ ঠিক তাই, কর্নেলের বাড়ির টিভিতে সারাক্ষণ খবর চলে। হেড স্যারের টিভিতে শিক্ষামূলক প্রোগ্রাম দেখে। ঝোলা গোবিন্দের বাড়িতে পটেশ্বরীদি জানলে সিনেমাটা দেখবেই, কিন্তু ওই ঝোলা গোবিন্দ তো আমাদের ওর বাড়িতেই ঢুকতে দেবে না। সত্যি ভেরি স্যাডিং স্যাড, ভেরি ব্যাডিং ব্যাড ব্যাপার। এক সময় যে লোকটি পৃথিবীর প্রথম টিভি মেকানিস্ট বলে বিখ্যাত ছিল, সে আজ টিভিতে ফুলুরি বানা ফুলটসি দেখিতে পাইতেছে না। সত্যি অভাগীর কি ভাগী, মানে বিধাতার কি খেল। তুমি পৃথিবীর একমাত্র টিভি মেকানিস্ট ছিলে, মানে তুমি টিভি সারাইয়ের কাজ করতে গুলটে মামা। ওটাকে টিভি সারাইয়ে বলিস না, টিভি ইঞ্জিনিয়ারিস্টিক মেকানিস্ট। ভেরি কঠিন কাজ ছিল, বুঝেছিস? তাহলে তুমি কাজটা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি স্যাডিং স্যাড ব্যাপার ঘটেছিল রে। পৃথিবীতে তখন টিভি বলি কোনো বস্তুই ছিল না। তারপর একদিন হঠাৎ টিভি আবিষ্কার হইল। সারা পৃথিবীতে বড় লোকদের মধ্যে হইচই পড়িয়া গেল। বিলেতের ইন্টারকন্টিনেন্টাল শহরে এক বিশাল বড় লোক মিস্টার টমাটম সাহেব ইয়া বড় একটা বিশাল টিভি কিনে বসলেন। তারপর আবার কি, টমাটম সাহেবের টিভি দেখার খুব নেশা ধরে গেল। সারাদিন সারা রাত টিভিটা চালিয়ে বসে থাকতো। সব সময় তখন প্রোগ্রাম চলতো টিভিতে? ওরে, তখন টিভিতে একটাই প্রোগ্রাম চলতো, 20 মিনিটের। কি যেন নাম ছিল, মনে পড়েছে, হু হবে 1 পয়সা প্রতি। তখন 1 পয়সারও অনেক দাম ছিল তো। সারাদিন রাতে 20 মিনিটের প্রোগ্রাম, আর তুমি বলছো টমাটম সাহেব সারাদিন টিভি চালিয়ে রাখতো কেন? নেশা নেশা। বাকি সময় টিভিতে ঝিঝি হতো, সেটাই দেখতো। তারপর তারপর যা হওয়ার তাই হলো, টিভিটা গেল খারাপ হয়ে। ডাক পড়লো আমার। আমি তখন পাটালির প্রেসিডেন্টের বাড়িতে ওনার টিভিটা ঠিক করছিলাম। চলতে চলতে গরম হয়ে গেছিল। প্রেসিডেন্টের মেয়ে টিভিতে জল ঢেলে দিয়েছিল, ব্যাস। কেউ কিচ্ছু জানতো না। অনেক কষ্টে ফুঁ দিয়ে টিভি শোকাচ্ছিলাম। এমন সময় একটা ফোন। সঙ্গে সঙ্গে সোজা প্লেনে করে উড়ে এসে নামলাম টমাটম সাহেবের বাড়ির উল্টো দিকের মাঠটায়। দৌড়ে গিয়ে টিভিটা দেখলাম। ততক্ষণে টমাটম সাহেবের মাথা ঘুরতে শুরু করেছে। কেন কেন? নেশায়। বললাম না, টমাটম সাহেব টিভির নেশায় পড়েছিল। টিভি বন্ধ, নেশা মাথায় চড়েছে। আমি তো তড়ি ঘড়ি গিয়ে টিভিটার পেছনটা খুলেছি। পেছনটা কেন? পেছনেই বেশি গন্ডগোল হয় রে, গলতপুরের অধৈর্য বলদ ঘটন। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। তারপর কি হলো? এরপরেই ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? যেই ঘটনার জন্য আমি আর টিভি ঠিক করি না। বলো গুলটে মামা, কেন টিভি আর ঠিক করো না? টিভির পেছনটা যেই খুলেছি, খুলে দেখি কি দেখলে? টিভির ভেতর একটা জলঢোরা সাপ। টিভির ভেতর একটা জল ঢোড়া সাপ ঢুকলো কেমন করে গুলটে মামা? আমি সেটা সাপটাকে জিজ্ঞেস করার সময় পেয়েছি নাকি? তার আগেই আমি পগার পার যে দৌড়। বিলেতে জল দৌড়া সাপ আছে নাকি? রে পাচু, জল থাকলেই ঢোরা সাপ থাকবে। তা বলে টিভি খুলে তুমি সাপ পেলে? বললাম তো, সারাদিনে 20 মিনিটের মতন প্রোগ্রাম চলতো। বাকি সময়টা টিভিতে কিচ্ছু হতো না, এমনি চলতো। তাই বোধহয় সাপটা ঢুকে শরীরটা একটু গরম করছিল। বিলিতে যা শীত। জয় গুলটে মামা কি! আর সেই ভয়ে তুমি টিভি মেকানিক্সের কাজ করা ছেড়ে দিলে? না, জানিস তো, আমি জীবনে 15-16টা বাঘের সঙ্গে লড়েছি, কিন্তু সাপকে আমি একটু সমঝে চলি। কি দরকার, ভাগ্যিস জল ঢোরা ছিল। অ্যানাকন্ডার বাচ্চা হলে কি হতো ভাবতে পারছিস? জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করা মোটেই উচিত নয়। না না, একেবারেই না।
সবই তো বুঝলাম, কিন্তু এই শনিবার কি ফুলুরি বোনা ফুলটুসি কি আমরা দেখতে পারবো না? আলেবাত দেখবো। কিভাবে? চল কর্নেল সাহেবের বাড়ি, ওনাকে গিয়ে ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি রাজি হয়ে যায়। চলো চলো, কালই তো শনিবার। হোয়াট? ফুলুরি বলা ফুলটুসি হিন্দি সিনেমা সাবধান! আগে স্যার ঝন্টু কুমারের হেভি হিট বই স্যার। স্যার নায়িকা হচ্ছে মিস অঞ্জলি, দেখবেন না গিয়ে? ইয়ে মানে মিস অঞ্জলি ওই কোমর দুলিয়ে টুইস্ট নাচে যে? আগে হ্যাঁ স্যার। বিশুরাম! তাহলে স্যার কালকে সবাই একসঙ্গে বসে চা বিস্কুট খেতে খেতে সিনেমাটা দেখবো। চুপ! সবটাই নির্ভর করবে কাল আমাদের দেশের অবস্থা কেমন থাকে তার উপর। স্যার একটা সিনেমা দেখবো। সিনেমায় দেশটাকে টানবেন না স্যার। স্যার এটা খুব রোমান্টিক ধরনের সিনেমা। বিশ্রাম! দেশের খবর রাখতেই হবে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে দেশের সেনাবাহিনীকে আরো মজবুত করবার জন্য দেশের যুবকদের ভর্তি নেওয়া হচ্ছে। খবরটি শোনা মাত্র দেশের ছেলেপিলেরা যেন সত্তর সেনাবাহিনীতে যোগ দেন। সাবধান! তোমরা সবাই এবার সেনাবাহিনীতে যোগ দেবে। চলো বাইরে, এখনই প্যারেড স্টার্ট করো। কি সিনেমা দেখতে এসে সব কি হচ্ছে? সেনাবাহিনী না স্যার, আমরা সিনেমা দেখবো। চলে রে বাজু, এখান থেকে কেটে পড়ি। জোর বাঁচা বেঁচে গেছি। কাল যদি কর্নেলের বাড়িতে সিনেমা দেখতে যাই তাহলে হয়তো আমাদের যুদ্ধেই পাঠিয়ে দেবে। হেড স্যারের বাড়িতে গিয়ে কাজ নেই। ওখানে তো কোনো চান্সই নেই। সিনেমা আমাকে দেখতেই হবে। ওই ঝোলা গোবিন্দের টিভিতেই আমি সিনেমা দেখবো। কিভাবে? আমাদের তো ঘরে ঢুকতেই দেবে না। ব্যালকনিতে বসে দেখবো। হ্যাঁ রে। গুড়ের ব্যবসা যারা করেন তারা সাবধানে থাকুন। বড় কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ইহা হইল জ্যোতিষ রত্ন ভুজঙ্গলালের মহা ভবিষ্যৎবাণী। এ কি? আবার কি ক্ষতি হবে আমার? মানে কথা, আমি তো গুড়ের ব্যবসা করি। এছাড়াও মঙ্গলবারে যদি কোনো মঙ্গল করা যায় তাহা হইলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমিতে পারে। মানে শনিবারে কোনো হিন্দি সিনেমা দেখিলেও ভালো হইবে। এ কি? মানে কথা, তোরা বিনা পয়সায় টিভি দেখছিস? জানিস টিভিটার দাম কত? ক্ষতি তো এখন থেকেই শুরু হয়ে গেল দেখছি। যা! দেখলে দেখলে ঝোলা গোবিন্দের কাণ্ডটা? এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না গুলটে মামা। অপমান কা বদলা হাম নেবুঙ্গা। ইয়ে মানে নেবই। কিভাবে? ভেন্ডে, এতদিন অনেক নারকেল গাছে উঠেছিস, এবার ওই কার্নিশ বেয়ে ছাদে ওঠ, তারপর ওই টিভির অ্যান্টেনাটার ব্যান্টেনা বাজিয়ে দে। হ্যাঁ, অপারেশন স্টার্ট কর এক্ষুনি। পটেশ্বরীতেই যদি টের পায় না। খুশি হবে, পটু খুশি হবে, কারণ ওর বাবা টিভিতে শুধু জ্যোতিষ দেখে। যা কাজে লেগে পড়। আরো কাজ করে দে, আরো কাজ করে দে, আরো আরো চাইনিজ প্রোগ্রাম আসবে ভারত টিভিতে। চীন কোন দিকে পড়বে? ওই দিকে? ভেন্ডি ওই দিকে ঘোরা, ওই দিকে। চুপ চুপ, আস্তে আস্তে, ঝোলা গোবিন্দ টের পেয়ে যাবে। একই মানে কথা, টিভিটার আবার কি হলো? ভুজঙ্গলালের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে দেখছি। মানে কথা, আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। পটু, ও পটু মা, দেখে যা টিভিটা যে দেহ রেখেছে। এত কিছু করে লাভ কি হলো গুলটে মামা? আজকে তো আর ঝন্টু কুমারের সিনেমাটা দেখতে পাবো না। ফুলুরি বোনা ফুলটুসি।
সব দেখতে পাবি রে, সব দেখতে পাবি। এবার আমার একটা মেকানিক্যালিস্টিক ট্যাকটিস দেখে নে। নরার কাছে কি আর এমনি এমনি যাচ্ছি রে? জয় গুলটে মামার ক্যালটা বলে ট্যাকটিসের জয়। ভেন্ডি, কি জানি কি হতে যাচ্ছে। নরা, তোর জন্য আমার খুব চিন্তা হয় রে। ও যত শ্বশুরি দিয়ে কথা বলো, আজ কিন্তু 1 কাপের বেশি চা দিতে পারবো না। না নরা না, আমি এভাবে ধারে আর তোর চা খেতে চাই না রে। ওসব নন্ড ভণ্ড কথা না বলি আসল মতলবটা কি সেটা সোজা সাপটা বলেন দিনি। খামোখা উত্তেজনা বাড়তেছে। নরা, এই ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে তোর তো দিন চলতে পারে না রে। এ কারে বলতেছে? আবে, সে তো ঠিক কথাই, তবু তো আমি কিছু খাটাখাটনি করি সংসার চালাচ্ছি। আপনার মতো নন্ড ভণ্ড আড্ডা তো দিচ্ছি নে। নরা, তোর দুঃখের দিন শেষ। কেন গো, আরো বেশি দুঃখের দিন আসতেছে বুঝি? না নরা না, তোর দোকানের সেল বাড়ানোর উপায় আমি বার করে ফেলেছি। এ আপনি কি বলতেছেন গো? আমার দোকানের বিক্রি বাড়ানোর বুদ্ধি সেও আপনার আছে নাকি? এ জানতেন নে তো? আলবাত আছে, ভেরি ইনটে ফুলি ইনটে ক্যালি বুদ্ধি। এই মেরেছে তা আপনার ওই ইনটে ফুলি কালি বুদ্ধি বলি ফেলেন দিনি। নরা, তোর দোকানে একটা টিভি বসা। কি বসাবো? আরে টিভি টিভি, টেলিভিশন। ওটা টেলিভিশন হবে গুলটে মামা। আরে দত্তরি যেটাই হোক না, নড়া বুঝলেই হলো। উত্তেজনায় আমার রক্ত ফুটছে নড়া। চায়ের জল ফুটলি চিনি দিতে বলতে, তা রক্ত ফুটে আর লাভ নেই। তা টিভি বসালে কি হবে শুনি? নড়া, এই গলতপুরে যখন রোটে যাবে তোর দোকানে চা খেতে খেতে টিভিও দেখা যায়, দেখবি দলে দলে লোক আসতে শুরু করবে। টিভিতে ঝন্টু কুমারের ফুলুরি বনা ফুলটুসি চলছে। ও নরাদা, নরাদা, হ্যাঁ, এই বুদ্ধিটা তো জবর বাতলেছেন। তা আমি ওই টিভি কোথায় পাবো বলেন দিনি? ইনভেস্টিং করবি? কি ভেস্টিং করবো? দরকার হলে কিনবি। টাকা? আমার এই টাকাটা কে দেবে শুনি? ওরে ধারে কিনবি রে নরা, ধারে। এই এসে আমার এই ধারটা দেবে কে? ওই ঝোলা গোবিন্দ। দরকার হলে ধারেই ওই ঝোলা গোবিন্দর টিভিটা কিনে ফেলবি। ওই গোবিন্দ বাবু? মাথাটা দেখছি আপনার একেবারে নন্ড ভণ্ড হয়ে গেছে গো গুলটে বাবু। না নরা না, মাই মাথা এই একেবারে ঠিকঠাক ওকে আছে। আমি যা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে গোবিন্দ গুচাইতে টিভিটা খারাপ হয়ে গেছে। তুই ওটা 10-12 টাকায় কিনে নে। বোঝো, তা সে খারাপ টিভি কিনে আমার কি না ভাবে শুনি? ওরে বাঁচুরে, তোরা নরাকে বোঝা, নরাকে বোঝা। আমি এককালে কত বড় টিভি মেকানিস্ট ছিলাম রে, সেটা কি তুই জানিস? হ্যাঁ হ্যাঁ নরাদা, গুলটে মামা এটা ঠিক বলছে। তার মানে আমি যাতা দামে গোবিন্দ বাবুর টিভিটা কিনে আনবো, তারপরে নন্ড ভণ্ড গুলটে বাবু সে টিভি ঠিক করে দেবে। বাবজি বাপ, আপনার টিভি ঠিক করার গুণও আছে দেখতেছি। আমি কিন্তু কোনো পয়সা নেব না, চায়ের সঙ্গে কাটাকাটি করে নিবি। তালি তো বেশ ভালোই হলো। তা কখন যাবো ওই টিভি কিনতে? এক্ষুনি যাও নরাদা, আমরা তোমার দোকান পাহারা দিচ্ছি। আজ সন্ধ্যাতেই হেব্বি বই আছে। বলতেছ? হ্যাঁ, তালি পরে যাই, কি বলো? হ্যাঁ, গেলুম তালি, হরি বল। দেখেছিস আমার ইনটে ফুলি ট্যাকটিস? টিভিটা যে আসলে খারাপ হয়নি সেটা তো শুধু আমরাই জানি। তাও আমার কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভিতু বলদ পাঁচু, ঝোলা গোবিন্দ এতক্ষণে বোধহয় রাজিও হয়ে গেছে রে। কি মানে কথা, তুই কি কিনবি? এগে বাবু, আপনার এই নষ্ট টিভিটা। আমার টিভি যে খারাপ হয়ে গেছে মানে কথা, সেটা তোকে কে বললো? ওই নন্ড ভণ্ড গুলচি বাবু। নরা, মানে কথা ও যে দেখছি সারা গলতপুরে রটিয়ে দেবে যে আমার টিভি খারাপ হয়ে গেছে। দেবে বই কি।
আপনার মতো এত বড় লোকের বাড়িতে নষ্ট টিভি আসে এটা শুনলি পর লোকজন কি মনে করবে বলেন দিদি? তাই তো আমি ছুটতে এলুম। 10 টাকা দিচ্ছি, টিভিটা আমারে দিয়ে দেন বাবু। কত টাকা? 10 টাকা। না পোষালি 12:30 পর্যন্ত উঠতে পারি। নড়া, মানে কথা 12,000 টাকার টিভি আর তুই আমাকে 12.5 টাকা দিবি? মাথায় রক্ত উঠে যাচ্ছে বলে দিলাম আমার। এ তো বাবু একটু উঠবি। কত নষ্ট হলো বলেন দিদি? এখন ওই নষ্ট টিভি ঘাড়ে করে আমাদের নিয়ে যেতে হবে। তারপর গুলটে বাবুরে দে ওই টিভি আমি ঠিক করব। যদি গুলটে বাবু টিভিটা ঠিক করতে না পারে তবে তো ওই 12.5 টাকা আমার পুরো নষ্ট হয়ে যাবে বাবু। কত বড় ঝুঁকি আমি নিচ্ছি সেটা একবার বোঝেন দিনি। মানে কথা ওই টিভি কে ঠিক করবে? আরে গুলটে বাবু গো, এ তল্লাতে আর তো কেউ টিভি ঠিক করতে পারেনি। তুই চলে যা নড়া, মানে কথা গুলটেকে পাঠিয়ে দে। আমার টিভি আমি তাহলে নিজেই ঠিক করে নেব। এ কেমন কথা হলো? গুলটে বাবু কি আমারে দিয়ে ওনার ওই মেকানিস্টের সেলসম্যানগিরি করালে? ভালো মানুষের ভাত নি দেখতেছি। ঠিক আছে বাবু, একবার ভেবে দেখবেন আমি 15 পর্যন্ত উঠতে পারি। নড়া, কেসটা ঘুরে আমার দিকে এত ইজিক্যালি চলে আসবে আমি তো বুঝতেই পারিনি রে। টিভিটা তো আসলে খারাপ হয়নি, ভেন্ডি গিয়ে অ্যান্টেনাটা আবার ঠিক করে দেবে, ছবি চলে আসবে। তবে আমাকে টিভিটা একবার ভালো করে পরীক্ষা করতে হবে। এত ইজিক্যালি ঠিক করলে হবে না। হ্যাঁ, তবে তুমি তোমার সঙ্গে হাতুড়ি বাতালি নিলে কেন গুলটে মামা? কে রে পাচু? টিভি মেকানিস্টের কাছে যন্ত্রপাতি থাকবে না? তা বলে হাতুড়ি? চুপচাপ চেপে যা, এই গুলটে কাশ লিখে এবারে দেখ। এই মানে কথা টিভির চারপাশেও গোল গোল করে ঘুরছে কেন? গভীর পর্যবেক্ষণ করছে। ধরে ফেলেছি ঝোলা গো, মানে গোবিন্দ বাবু, আপনার টিভির অ্যান্টেনাটা খারাপ। হ্যাঁ, মানে কথা দেখলি তো টিভি, টিভি দেখেই বুঝে গেলি মানে কথা আমার ছাদের অ্যান্টেনা খারাপ? টিভির সঙ্গে অ্যান্টেনার ভেরি ইন্টারকন্টিনেন্টালি কানেকশন আছে। ইয়ে ধরুন গিয়ে আপনার সঙ্গে যেমন এই ঝোলাগুড়ের। মানে ঠিক আছে, মানে কথা যা করার তাড়াতাড়ি কর। পটেশ্বরী এসে যেন দেখে টিভি ঠিক হয়ে গেছে, নয়তো আমার সঙ্গে তোদেরও বিপদ আছে। ভেন্ডি যা তো, অ্যান্টেনাটা যে অবস্থায় ছিল ঠিক সেই রকম করে দিয়ে আয় গিয়ে। কি ও কি করে জানলো? আমার সঙ্গে থেকে থেকে আমি টিভি ঠিক করি, ও অ্যান্টেনা। এই যা যা তাড়াতাড়ি ওর তো দেখি ছাদে। এই তো, এই যাচ্ছি। মেসমশাই বলছিলাম যে পটু কোথায়? হরির হোটেলে মটন রোল খেতে গেছে, মানে কথা এসে নাকি আবার সিনেমা দেখবে। ফুলুরি বনা ফুলটুসি, আমরাও দেখবো। কি? চুপ কর ঘটন, ছোটরা হিন্দি সিনেমা দেখে না। আমি অ্যান্টেনা ঠিক করে দিয়েছি, এবার টিভি চলবে। ভেরি টেকনিফুলি মেকানিস্ট তো আমি, দেখবেন একদম টিভি ঠিক হয়ে গেছে। দেখি মানে কথা আমার ছবি যে নাচছে। নাচের প্রোগ্রাম হচ্ছে মনে হয়। হতচ্ছাড়া, মানে কথা ওটা জ্যোতিষী ভুজঙ্গলাল ভাগ্য গণনার প্রোগ্রাম। তাহলে সর্বনাশ করেছে স্যার, সাবধান, আপনার ভাগ্য নাচছে স্যার। টিভি ঠিক করে দে মানে কথা আমার, নয়তো তোর কপালে দুর্ভাগ্য নাচবে এবার। দেখি ভেন্ডে, অ্যান্টেনাটা আগের মতো করিসনি কেন? করলাম তো। ঠিক যে অবস্থা থেকে তুই অ্যান্টেনাটাকে বেঁকিয়ে চীন দেশের দিকে করেছিলি। এটা আবার কবে করলো? আমি না, গুলটে মামা বলেছিল। ইয়ে মানে স্যার, চীনের প্রোগ্রাম ধরে কিনা একটু টেস্টিং করছিলাম স্যার। অনেক ভালো ভালো চৈনিক জ্যোতিষীর প্রোগ্রাম হয় কিনা, জ্যোতিষী চার্লি ট্যাং, জ্যোতিষী চিলি চিকেন, মানে চিলি ম্যান। ওই
তুই আমার টিভির ছবি ঠিক করে দে, নয়তো এক্ষুনি আমি বলো হরি দারোগাকে ফোন করব। এই দেখো, এই সব টেকনিক্যালিস্টিক ব্যাপারে আপনার আবার পুলিশটিক ব্যাপার কেন ঢোকাচ্ছেন স্যার? আগে টিভির ছবি ঠিক কর তুই। ছবিটা নাচছে, নাচটা কেমন রে বাঁচু? হ্যাঁ, কেমন যেন একটা নাগিন ড্যান্সিং টাইপের ছবিটা কাঁপছে, তাই না রে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই কি ধরেছিস? এই টিভিটার ভেতরে একটা সাপ ঢুকেছে। কি মানে কথা, কি ঢুকেছে? সাপ, সাপ, জল ধরা, সরে যান স্যার, গোখরও হতে পারে। মানে কথা, টিভির ভিতর সাপ ঢুকলো কিভাবে? পেছনের ফুটো দিয়ে। টিভির ওপর কখনো দুধ কলা রেখেছিলেন নাকি? আরে মানে কথা, পটু রেখেছিল বোধহয়, ও তো সকালে দুধ কলাই খায়। ঠিক ধরেছি। উল্টে মামা। সাপটা কোথায় গেল? পাঁচু, সাপটাকে খোঁজ। আমার টিভি! সাপ কোথায়, সাপ কোথায়, সাপ কোথায়? সাপ পালিয়েছে গুলটে মামা, সাপ পালিয়েছে। এবার এটা তোর মাথায় ভাঙবো আমি। পাঁচু, পালা রে! তবে রে, মানে কথা, আমার টিভি ভেঙেছিস, দেখ এবার আমি তোদের ভাঙবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। হরি বল, বোঝো এবার ঠেলা, বলো হরি। গুলি বন্ধ, গুলি বন্ধ, গুলি বন্ধ। কি দরকার ছিল ঝোলা গোবিন্দর টিভি ঠিক করতে যাওয়ার? আরে ভেন্ডিটাই তো খুব লেট করলো, অ্যান্টেনাটা ঠিক মতো ফিট করতে পারলো না। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বাবা খবর এনেছে 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে গোবিন্দ বাবু নাকি তোমার নামে মামলা করবে। চিন্তা কি, তোর বাবা ওই চণ্ডী উকিল, এই মামলা লড়লে ঝোলা গোবিন্দ এমনিতেই হেরে যাবে। তারপর যদি গোবিন্দবাবু আবার তোমাকে বাড়ি থেকে উৎখাত করতে চলে আসে? উই বাবারে, ওকে বলবি জ্যোতিষী ভুজঙ্গলাল বলেছে আমাকে বাড়ি থেকে উৎখাত করলে ও নিজেই চিৎপাত হয়ে যাবে। জয় গুলটে মামা কি জয়। মামা